চট্টগ্রামের ভেনম সেন্টারের গবেষকরা বলছেন কেবল আক্রান্ত হলেই আত্মরক্ষার জন্য কামড় দেয় সাপটি, বরং এই সাপ মানুষ আর পরিবেশের জন্য দারুণ উপকারী। বোঝাই যাচ্ছে এই সাপ বলতে রাসেলস ভাইপারকে বোঝানো হচ্ছে। রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর চেয়ে সুস্থতার হার বেশি এবং প্রকৃতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রাণী এটি। বিশেষজ্ঞরা বলছেন সাপের এখন প্রজননকাল হওয়ায় তাকে দেখা যাচ্ছে বেশি এবং একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায় দক্ষ সাঁতারু এই সাপটি নদীর স্রোতে এবং বন্যার পানিতে বিভিন্ন এলাকায় বিস্তৃত হচ্ছে। ভেনম সেন্টারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর জানিয়েছেন রাসেলস ভাইপার সহ যে কোনো সাপের কামড়ের সাথে সাথে কিন্তু মৃত্যু হয় না, বেশ খানিকটা সময় পাওয়া যায়। এছাড়া হাসপাতালগুলোতে এবং অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেলস ভাইপার ছড়িয়েছে সারা দেশে, মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এমন প্রসঙ্গ টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব এবং বলা হচ্ছে রাসেলস ভাইপার নাকি একটা কিলিং মেশিন। জেনে না জেনে আতঙ্কে মানুষ পিটিয়ে মারছে যে কোনো সাপ দেখলেই। ফলে কি হচ্ছে, হুমকিতে পড়তে যাচ্ছে সাপের নানা প্রজাতি। করণীয়টা আমরা জানতে চাই। বিএসএফএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি চৌধুরী আমাদের সঙ্গে আছেন। ডাক্তার ফজলে রাব্বি চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আসলে প্রেক্ষাপটটা তুলে ধরার চেষ্টা করছিলাম যে মানুষ কেন আতঙ্কগ্রস্ত হচ্ছে এবং আতঙ্কিত হওয়ার যৌক্তিক কারণও আছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক গুণ বাড়িয়ে বলা হচ্ছে কিছু ভিউয়ের আশায় আসলে রাসেলস ভাইপার ইস্যুতে। আমি আপনার কাছ থেকে একটা ফর্মুলা বা একটা পরামর্শ জানতে চাই যেটা অনুসরণ করলে সাপও নিরাপদ থাকবে, মানুষও নিরাপদ থাকবে। কোন কোন সাবধানতা অনুসরণ করতে হবে? জি, অবশ্যই আপনি সঠিক বলেছেন। সাপ আমাদের নিজেদের জন্য, ইকোলজির জন্য অসম্ভব জরুরি একটা প্রাণী, এবং আমরা এইভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবান্বিত হয়ে বা ক্রোধান্বিত হয়ে যদি নির্বিচারে সাপ মেরে ফেলতে থাকি তাহলে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের পরিবেশের উপর পড়বে। এই কারণে যেটা উল্লেখযোগ্য সেটা হলো সাপের সাথে কন্টাক্ট এড়িয়ে চলার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এর মধ্যে প্রধানতম হলো যে যারা জমিতে যখন কাজ করবেন আমাদের কৃষক ভাই বোনেরা, তখন ওনারা পায়ে যাতে বুট পরিধান করেন, কারণ 70% দংশন পায়েই হয়ে থাকে। তাছাড়া রাতে ওনারা যখন বাইরে বের হবেন তখন যাতে টর্চ লাইটটা ব্যবহার সাথে রাখেন, একটা লাঠি ব্যবহার করেন। লাঠি দিয়ে শব্দ করতে থাকলে ওই সাউন্ড ওয়েভে সাপটা আপনার আশেপাশ থেকে সরে যাবে। যারা মাটিতে না ঘুমিয়ে বিছানার উপরে ঘুমানো উচিত, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত। আমাদের একটা বড় অংশের গৃহিণীরা আক্রান্ত হন হঠাৎ করে হাত দিয়ে দেওয়ার কারণে, অসতর্কতার কারণে। একটা খামার থেকে ওনারা সকালে ডিমটা আনতে যান, একটু খড়ের গাদা থেকে খড়টা নিতে যান, লাকড়িটা নিতে যান অথবা ঝোপটা সরাতে যান, তখন যদি একটু সাবধানতা অবলম্বন করেন, ওগুলোর ভেতরেই কিন্তু সাপ শুয়ে থাকে বা বিশ্রামে থাকে। তাহলে সেসব ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে একটু নাড়াচাড়া দিয়ে দেখা। যেমন বর্ষার সময় সাপরা বাইরে, আপনি যেটা বলেছেন, তারা এই সময় প্রচুর বাইরে বের হয়ে আসে। এই সময় আমরা জাল ফেলি, চাই দেই, চাইতে জালে মাছের সাথে সাপও চলে আসতে পারে। তো এইসব ক্ষেত্রে একটু সতর্কতামূলক অবস্থা নেওয়া, একটু নেড়ে চেড়ে দেখা যে মাছ আছে কিনা বা সাপ আছে কিনা, ওইটা একটু ঝাঁকিয়ে দেখা। খামারটাকে বাড়ি থেকে একটু দূরে রাখা, গর্তে হঠাৎ করে হাত না দেওয়া, বাড়ির ভেতরে গর্ত থাকলে সেটা মাটি দিয়ে পূর্ণ করে দেওয়া। এরকম বেসিক বিষয়গুলো অবলম্বন করতে পারলেই আমাদের হিউম্যান স্নেক দেখাও কমে যাবে, বাইটও কমে যাবে, এটা নিয়ে ভীতিও কমে যাবে। চমৎকার। আর দুটো বিষয় একটু জানার চেষ্টা করব। অনেকেই আপনার মতো বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকেই পরামর্শ দিচ্ছেন যে প্রান্তিক অঞ্চলের কৃষক যারা আসলে ফসল উৎপাদন করে এবং তাদের উপরে আমাদের অর্থনীতি অনেকটা নির্ভরশীল, তারা যেন পায়ে একটা বুট বা শক্ত কোনো জুতা পরে মাঠে নামেন। প্রশ্ন হচ্ছে এই দরিদ্র মানুষদের ক্ষেত্রে এটা সরবরাহ করবে কে? সরকারকে কি ধরনের ভূমিকা সেখানে রাখতে হতে পারে? দ্বিতীয় বিষয় হচ্ছে সকল সাপের ক্ষেত্রে একটি মাত্র অ্যান্টিভেনম বা খুব কার্যকরী একাধিক অ্যান্টিভেনম এটা তৈরি করতে আমরা কত দূর এগিয়েছি? জি, প্রথম প্রশ্নের উত্তর হলো আসলে প্রোটেকটিভ গিয়ার যেটা আমরা বলি, প্রোটেকটিভ গিয়ার এটা কিন্তু শুধু সাপ বলে না। আপনি যদি উন্নত বিশ্বের আমাদের ফার্মিং কমিউনিটিকে দেখেন, এমনকি থাইল্যান্ডে বা ভিয়েতনামে যদি কৃষকদেরকে দেখেন, তারা কিন্তু বুট পরিধান করে অভ্যস্ত। এবং এটা আমাদের নিশ্চয়ই কৃষি অধিদপ্তরের কাছে হিসাব নিকাশ রয়েছে যে কতজন চাষি আছে, এবং তাদেরকে প্রোটেকটিভ গিয়ার সরবরাহ করার একটা ব্যবস্থা থাকা উচিত। এই ব্যাপারে আমি মনে করি কৃষি মন্ত্রণালয়ের কাজ করার সুযোগ রয়েছে, এবং সরকারের আরো বিভিন্ন এজেন্সি আছে, বন ও পরিবেশ মন্ত্রণালয়, এমনকি স্বাস্থ্যেরও প্রিভেন্টিভ আসপেক্ট যারা দেখেন, প্রিভেন্টিভ মেডিসিন বা প্রতিরোধমূলক মেডিসিন যারা দেখেন, সিএমএসডি আছে, সেন্ট্রাল মেডিকেল স্টোর, তারাও কিন্তু এইসব ব্যাপারে
একটা সমন্বিত উদ্যোগ নিতে পারেন। এবং এই বুটগুলো খুব লং লাস্টিং, এটা ভালো একবার সরবরাহ করতে পারলে অনেকদিনই টিকে থাকে। তবে এটার ব্যাপারে তাদের অভ্যাসকে পরিণত করতে হবে, কালচারাল একটু পরিবর্তনের বিষয় আছে। দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা এই মুহূর্তে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করি। পলি মানে অনেক, বোঝাই যাচ্ছে। তো এই অ্যান্টিভেনমটি কেউটে, গোখরা, রাসেলস ভাইপার এবং সস্ক্যাল ভাইপার 4 রকমের সাপের বিরুদ্ধে কাজ করে। কিন্তু আইডিয়ালি হলো, সবচেয়ে ভালো হতো যদি মনোভ্যালেন্ট মানে সাপ নির্দিষ্ট করে ওই সাপের এগেনস্টেই যদি আমরা অ্যান্টিভেনমটা ব্যবহার করতে পারতাম। তো আপাতত ভেনম রিসার্চ সেন্টার, এটা সরকারেরই একটা উদ্যোগ, সেখানে রাসেলস ভাইপারকেই ফোকাস করে অ্যান্টিভেনম তৈরির প্রক্রিয়া চলছে। তবে এটা এখনো একেবারে প্রিমিটিভ স্টেজে আছে আপনি বলতে পারেন, কারণ এটা খুবই কমপ্লেক্স একটা প্রক্রিয়া, যেখানে কোয়ালিটি কন্ট্রোল করা এবং ধাপে ধাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে এগিয়ে যাওয়া, এটা বেশ লম্বা একটা প্রসিডিওর। তো এই মুহূর্তে এটা অ্যানিমেলের উপরে এটার অ্যান্টিবডিটা তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা হয়তো আগামী বছর নাগাদ অ্যানিমেলে যদি অ্যান্টিবডিটা কার্যকর দেখা যায়, তারপরই এটা প্রিক্লিনিক্যাল স্টেজে হয়তো যাবে এক সময়, ফান্ডিং থাকলে, যে এটা হিউম্যানে কার্যকর হচ্ছে কিনা এটা ছোট স্কেলে তখন দেখার সুযোগ সৃষ্টি হবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই মুহূর্তে সময় সাপেক্ষ ব্যাপার। আমাদেরকে হয়তো বেশ কিছুদিন আমাদের যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম আছে যেটা কার্যকর, সেটাকেই ব্যবহার করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। মানে স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং সাধারণ মানুষ হয়তো কিছুটা হলে আতঙ্ক কাটিয়ে উঠবে। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।